যদি আমাদের বাংলাদেশের কোনো নাগরিক ভারতে থাকেন, তিনি যদি অবৈধভাবে থাকেন, তাহলে তার তো একটা আন্তর্জাতিক বিধিবিধান আছে। জোর করে ধরে সীমান্ত শূন্য রেখায় কাউকে দাঁড় করিয়ে রাখা মানে একটা দায় দায়িত্ব শূন্য, মানে শুধু মানবতা শূন্য এরকম একটা যে পদক্ষেপটা নিচ্ছে ভারত, এটা কিন্তু শুধু বাংলাদেশের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ তা নয়, ভারত কিন্তু নিজেও একটা গণতান্ত্রিক আচরণ যে করছে না তারও একটা দৃশ্যমান জিনিসটা দেখিয়ে দিল। বাংলাদেশ ভারতের সীমানা তো প্রায় 4000 কিলোমিটারের বেশি। এই বিশাল সীমানা এবং বাংলাদেশ ভারতের এই সীমানা এর একটা ঐতিহাসিক পটভূমি আছে। বাংলাদেশের অনেক জায়গা আছে যে বাড়ির আম গাছটার গোড়া পড়েছে বাংলাদেশে, ডালগুলো পড়েছে ভারতে, রান্নাঘরটা বাংলাদেশে, তারপরে থাকার ঘরটা ভারতে। এরকম হয়েই তো হয়েছে। আমাদের তো ছিটমহলও ছিল অনেকগুলো। আমাদের বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল ছিল, ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল। ফলে স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক মানে যাতায়াত কিন্তু আমাদের এই দুই দেশের মানুষের ছিলই। এবং এটা বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এখনো আছে, এটা ভবিষ্যতেও হয়তো থাকবে। এটা কাঁটাতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখাটা একদিকে যেমন একটা রাষ্ট্রকে মানে হেয় করা, আর একদিকে এটা যে দীর্ঘদিনের শত বছরের একটা সাংস্কৃতিক বন্ধন, পারিবারিক বন্ধন, তাদের সামাজিক বন্ধন, এর মধ্য দিয়ে যে দেশের সীমান্তবর্তী দেশগুলো কাজ করে, এটা পৃথিবীর কোন দেশে এরকম নাই বলেন তো? পৃথিবীর সমস্ত দেশেই এটা আছে। কিন্তু ভারত এটাকে বারবার ইস্যু করতে চায়, বাংলাদেশকে কখনো চাপে রাখতে চায়, কখনো হেয় করতে চায়। কিন্তু বাস্তবে ভারত থেকে ফেন্সিডিল আসা তো বন্ধ হয় না, কিংবা চোরাচালানের আরও কত জিনিস আছে সেগুলো আসা তো বন্ধ হয় না। পৃথিবীতে খুব কম দেশই আছে যারা তার প্রতিবেশীকে কাঁটাতার দিয়ে ঘিরে রেখেছে। যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আমরা যদি বলি, প্যালেস্টাইনের জায়গা কেড়ে নিয়ে ইসরায়েল সেখানে কাঁটাতারের বেড়া দিয়েছে। মেক্সিকোর কাছ থেকে টেক্সাসকে কেড়ে নিয়ে আমেরিকা সেখানে কখনো কাঁটাতারের বেড়া, কখনো দেয়াল নির্মাণ করার চেষ্টা করছে। আর আমাদের দেশের আমাদের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা হয়েছে, অনেক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে এগুলো হচ্ছে প্রতিবেশী দেশের প্রতি এক ধরনের নিবর্তনমূলক কাজ, নিপীড়নমূলক কাজ, একটা অপমানসূচক কাজ। আমরা প্রতিবেশী পাল্টাতে পারবো না, এটা আমরা জানি। তার প্রতিবেশীর সঙ্গে কি সদ্ভাবটা রক্ষা করবো না আমরা? আমাদের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, এমনকি ভাষাগত এক অংশের মানুষের সঙ্গে, যেমন উত্তরবঙ্গের মানুষগুলোর ভাষা প্রায় একই রকম। সিলেটের সঙ্গে যদি আমরা বলি এদিকে জকিগঞ্জ আর ওদিকে করিমগঞ্জ, ভাষা প্রায় একই রকম। এমনি করে যদি আমরা কুড়িগ্রামের অঞ্চলে দেখি তাহলে সেরকম একই দেখব। দিনাজপুর, পশ্চিম দিনাজপুর এগুলো যদি দেখি তাহলে ভাষা প্রায় একই রকম। ফলে যে কোনো সময় যে কোনো মানুষকে হেয় করবার জন্য এই কাজটা করা যেতে পারে। দেখা যাবে তার পূর্ববর্তী কেউ না কেউ ওখানে ছিলেন, আমাদেরও কেউ না কেউ ওখানে ছিল। ফলে এটাকে অজুহাত করে মূলত একটা রাজনৈতিক চাপ তৈরি করতে চায়। আমরা মনে করি বাংলাদেশের এই ভূমিকাটা রাখতে হবে, জোর করে কাউকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যে যদি বাংলাদেশের কোনো নাগরিক সেখানে গিয়ে থাকে, তিনি যদি বেআইনিভাবে সেখানে অবস্থান করেন, সেটার প্রমাণ করা ছাড়া কাউকে আমরা এখানে অ্যাকসেপ্ট করব না। কারণ আমরা কখনো কখনো মানবিক বোধে সাড়া দিয়ে 12 লক্ষ রোহিঙ্গাকে নিয়ে আমরা আছি না, তা ঠেলে দিল বাংলাদেশে, আমরা মানবিক বোধে উদ্বুদ্ধ হলাম, তাদেরকে আশ্রয় দিলাম। এখন এই মানবিক বোধ আমাদের উপরে অর্থনৈতিক বোঝা হিসেবে দেখা দিয়েছে এবং সামাজিক একটা বিশৃঙ্খলাও তৈরি হয়েছে। আমরা মনে করি ভারত রাষ্ট্রের এই আচরণের বিরুদ্ধে যেমন জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে আমাদের বক্তব্য তুলে ধরা উচিত, আমাদের বর্ডার গার্ডকেও সেখানে ব্যবস্থা করা উচিত এবং জনগণকেও বলা উচিত, এই যে দেখুন দুই দেশের জনগণের মধ্যে অনেক স্বাভাবিক যোগাযোগ প্রক্রিয়া আছে, সেটাকেও তারা ধ্বংস করতে চায় একটা কখনো কখনো সাম্প্রদায়িক মনন তৈরি করে, কখনো একটা রাজনৈতিক চাপ তৈরি করে। ফলে এটাকে কোনোভাবেই সহ্য করা উচিত নয়। জি, অ্যাডভোকেট মোহাম্মদ মোহসেন রশিদ, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইনের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, কোনো নারী বা শিশুকে সীমান্তে শূন্যরেখায় ফেলে যাওয়া বা জোরপূর্বক কোনো দেশে পাঠানোর এই যে চেষ্টা, সেটি আসলে কতটা বৈধ? এই ধরনের কর্মকাণ্ড কি আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থী কিনা? শুরুতে আমি এই বিষয়টা নিয়ে জানতে চাই। প্রবলেম হয়ে গেছে যে এটা আন্তর্জাতিক আইন কেন, এটা সব আইনেই অবৈধ। ইউ ক্যানট ডু দিস। ইউ সি, আপনি যদি কোনো ব্যক্তিকে পান, সেখানে আপনি ওই ব্যক্তিকে কাস্টাডিতে নেবেন, বর্ডারে এনে ওর পরিচয়পত্র যা আছে সব নিয়ে এসে আপনি হ্যান্ড ওভার করবেন, যেখান থেকে
লোকজন যাতায়াত করেন যে এখান থেকে আপনি বর্ডারে এনে নো ম্যানস ল্যান্ডে এনে ওদেরকে সারা দিন রাত বসিয়ে পুষণের চেষ্টা করবেন। আসামের চিফ মিনিস্টার বলেছে যে আমরা অন্ধকারে যখন রাত হয় তখন আমরা পুষণের চেষ্টা করি। দিস ইজ অল ননসেন্স। ইন্ডিয়ার এখন যে পরিস্থিতি, ইট ইজ ভার্চুয়ালি টার্নিং ইন্টু আ রোগ স্টেট। রোগ স্টেট আমি এই কারণে বলছি যে সেখানে যেভাবে মুসলমানদের হত্যা করা হয়, মাংস নিয়ে যেসব কাণ্ড কারখানা করা হয়, যেখানে মসজিদে ঢুকে নামাজের সময় সেখানে ঢোল নিয়ে তারা ডিস্টার্ব করে, এরকম হান্ড্রেডস অফ আছে। এবং প্রবলেম হয়েছে যে ইসরায়েলের যে প্লেবুক আছে, ডিমলিশন অফ প্যালেস্টিনিয়ান হাউসেস, এবং ওই প্লেবুকটা ইন্ডিয়া ফলো করছে, অক্ষরে অক্ষরে ফলো করছে, এবং মুসলমানদের, শুধুমাত্র মুসলমানদের ঘর এই বলে গুড়িয়ে দিচ্ছে যে এগুলি অবৈধ কনস্ট্রাকশন, মসজিদ গুড়িয়ে দিচ্ছে। সো এইটাকে আমি রোগ স্টেট বলি, বিকজ কোনো কাজই তারা, কোনো আইন, কোনো প্রটোকল, কোনো কিছুই মেনে ওনারা করছেন না। সো একটি রোগ স্টেটকে নিয়ে আমি কি বলবো। তারপরে সোমেন্দু যে ওদের যে চিফ মিনিস্টার আছে, হি ইজ অ্যান অ্যানার্কিস্ট। হি ইজ অ্যান অ্যানার্কিস্ট, হি ইজ নট আ পলিটিশিয়ান, হি ইজ এ গুন্ডা। আমার ভাষায়, সিম্পল ভাষায়, হি ইজ আ গুন্ডা, হি ইজ অ্যান অ্যানার্কিস্ট, হি ইজ নট এ পলিটিশিয়ান। যে ব্যক্তি বাংলাদেশিদেরকে নিউ মার্কেট এলাকায় ধাওয়া করে, ওকে আমি তো একটি পলিটিশিয়ান অথবা একটি রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর মানতে কোনোভাবেই রাজি না। একটা গুন্ডা, সে ওইখানে গুন্ডামি করছে সবের সাথে। সো ইউ সি হোয়াট আই উইল সে দ্যাট দের ইজ নো ল অ্যান্ড অর্ডার ইন ইন্ডিয়া। আপনি কোনোদিন দেখবেন না যে প্রধানমন্ত্রী ওনার মুখ খুলেন, কোনোদিন খুলবেন না উনি। এইসব যে চলছে না, হি ডাজ নট স্পিক। উনি জীবনে একটা প্রেস কনফারেন্স করেন না। ওনাকে জার্নালিস্টদেরকে কোনো ধরনের যে প্রশ্ন করবে সেটা করে না। আপনি দেখলেন নরওয়েতে কি ঘটনা ঘটালো উনি একটা মহিলা জার্নালিস্টকে নিয়ে। সো ইউ সি, এই কারণেই আমি বলছি যে একটা রোগ স্টেটকে নিয়ে আমরা শুধুমাত্র আন্তর্জাতিক যে ফোরামস আছে সেখানে আমরা কথাবার্তা বলতে পারি, চেষ্টা করতে পারি, এবং দ্য পাওয়ার্স উইচ ম্যাটার তাদের সাথে কথা বলতে পারি। বিকজ ইন্ডিয়াকে দেখবেন, ইন্ডিয়া ইজ অলসো এই রিজনে, জাস্ট অ্যাজ ওয়েস্ট এশিয়াতে ইউএই ইজ এন আউটপোস্ট অফ ইসরায়েল, সাউথ এশিয়াতে ভারত ইজ এন আউটপোস্ট অফ ইসরায়েল। ইউ সি, কাজী এরা কারা? দোজ হু হেট মুসলিমস। ইউ সি, এই ছাড়া আর সেখানে কিছুই নাই। জি, থ্যাংক ইউ। জি, এম হুমায়ুন কবির, 10,000 অবৈধ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে এবং প্রতিদিনই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে তার সরকার, এমনটা দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু যাদেরকে আসলে পুশব্যাক করা হচ্ছে তাদের হয়তো বাংলাদেশের কারো বাংলাদেশের কাগজপত্র নেই, বা তাদের বাবা মা হয়তো 30 বছর আগে ভারতে গিয়েছেন, বা তাদের জন্ম ভারতে। সেই ক্ষেত্রে এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে এই দাবিটা করেছেন, যে কথাটা বলছেন, অবৈধ বাংলাদেশি হিসেবে কথাটা বলছেন, সেটি এই দাবি করাটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। তবে রতন ভাই এই প্রসঙ্গটা তুলেছিলেন, এই সংখ্যাটা কেমন জানি মিলছে না। এই কারণে কয়েকদিন আগে বলছিলেন 5,000 পাঠিয়েছেন। তো 5,000 লোক কোথায় গেল? বাংলাদেশ তো আসতে হবে। আমার তো যতটুকু মনে পড়ে গত 2-3 সপ্তাহ ধরে বিজেপি এবং স্থানীয় জনগণ মিলে কিন্তু এটাকে আটকাচ্ছেন। তো কাজে এই 5,000 লোক ঢুকলো কোন দিক দিয়ে? এটা হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উনি যে বলছেন এই গত 3-4 দিন বা 5 দিন আগে হয়তো বলেছেন 5,000, এখন 10,000 হয়ে গেছে। তা আমার কাছে মনে হয় যে এই সংখ্যা তত্ত্বটা উনি ব্যবহার করছেন ওনার রাজ্য রাজনীতির একটা জায়গা তৈরি করার জন্য, যে আমি কাজ করছি, আমি এদের বিরুদ্ধে যথেষ্ট সক্রিয়, এটা রাজনৈতিক একটা টুল হিসেবে ব্যবহার করছে বলেই আমার ধারণা। এবং এখানে
আমরা গত কয়েক সপ্তাহ ধরে তো দেখছি বাংলাদেশের সীমান্তের চারদিকে যেখান থেকেই এই ধরনের ভারতীয়রা বা অবৈধ মানুষজনকে নিয়ে আসা হচ্ছে বলছেন, আমরা কিন্তু তাদেরকে আমরা বুঝতে পারছি কোন জায়গায় কীরকম লোকজন এসছে। তো কাজেই আমার কাছে এখানে এই অবৈধ অভিবাসী তাড়ানোর চাইতে রাজনীতিটা এখানে বড় বিষয় বলে মনে হয়। এবং পশ্চিমবঙ্গে গত নির্বাচনের পরে যেই জিনিসটা বেশি প্রমিনেন্ট বা প্রতীয়মান হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এক ধরনের একটা নির্বাচন হওয়ার পরেও আমার ধারণা এক ধরনের একটা অস্থিরতা আছে। অস্থিরতা বলতে আমি যেটা বোঝাচ্ছি যে তারা কনফিডেন্ট ফিল করছে না, অথবা তারা আগামী পঞ্চায়েত নির্বাচন আছে 2 বছর প্রধানমন্ত্রীর পরে। উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানও কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন যে এটি একটি কৌশল, নির্বাচনের পরবর্তী সময়ে এটা তারা করে থাকেন, এই বিষয়ে তাই তিনি মন্তব্য রেখেছেন। আমার তাই মনে হয়। এবং এই নির্বাচন পরবর্তী দুটো হতে পারে। একটা হতে পারে যে এখনো তো ধরেন ভোটের যে আমরা হার দেখেছি গত নির্বাচনে, যাতে করে বিজেপি ক্ষমতায় আসলো পশ্চিমবঙ্গে 5% ভোটের তফাৎ, সিটে অনেক তফাৎ, কিন্তু ভোটে 5% বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। এখন এই জায়গাটাতে আমার ধারণা তারা খুব স্বস্তি পাচ্ছে না, কারণ যে বিজেপি তো তৃণমূল তো এখনও আসছে, তারা যদি ডেমনস্ট্রেশন বা পাবলিক কোনো কি বলা যায় পার্লামেন্টের বাইরে যদি কোনো অ্যাকশনে যায়, সেটা কিন্তু তার জন্য সমস্যা তৈরি করতে পারে। সিপিএম বলে আরেকটা সংগঠন কিন্তু আছে, বড় সড়ো সংগঠন, যেতে না, সিট পাচ্ছে না, কিন্তু তাদের সংগঠন আছে, কংগ্রেস আছে। তো কাজেই এখন এমনটা হতে পারে যে তারা এই ডোমেস্টিক ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সটাকে, তাদের অবস্থানকে কনসলিডেট করার জন্য তারা এই কথাগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। বা এভাবেও কি বলা যায় যে ভারতের যে একতরফা ভাবে যে জোরপূর্বক মানুষ ছেড়ে দেওয়ার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, সেটি বাংলাদেশের উপর বা এই যে রাজনৈতিক বা কূটনৈতিক চাপ প্রয়োগের একটি কৌশল বলা যায়? সেটাও হতে পারে। সেটাও আপনি যেটা সঠিক বলেছেন, যেটা কারণ যে পরিমাণে লোকগুলো বর্ডারে আনা হচ্ছে, যেসব জায়গা দিয়ে আনা হচ্ছে, রতন ভাই বললেন, উনিও বললেন কথাটা, সেটা হচ্ছে যে আপনি তো সীমান্তে মানুষ যাতায়াত, পণ্য সামগ্রী চলাচলের জন্য নির্ধারিত জায়গা আছে, এমন জায়গা দিয়ে লোকগুলোকে নিয়ে আসছে যেই জায়গাটা এই কূটনৈতিক কাঠামোর বাইরের জায়গা। তো কাজে এখানে বোঝাই যাচ্ছে যে তারা একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় এই চাপটা খুব কাজে লাগবে না, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে বিজেপি যথেষ্ট শক্তিশালীভাবে এটাকে প্রতিরোধ করছে, এমনকি স্থানীয় জনগণও কিন্তু এর প্রতিরোধের মধ্যে যোগ দিয়েছে। তো কাজেই এটা ভারতের উপলব্ধির প্রয়োজন যে এই যেভাবে আমরা করছি কাজটা কিন্তু কাজে আসছে না, এবং এটা করে উল্টো ফল হওয়ার কিন্তু একটা আশঙ্কা আছে বা সম্ভাবনা আছে, কারণ এটা বাংলাদেশের মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। কাজে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিকীকরণের একটা প্রক্রিয়া, আমি বলবো যে বাংলাদেশের নতুন সরকার আসবার পরে তারাও একটা ইচ্ছা প্রকাশ করেছিল, আমাদের দিক থেকে সরকারের একটা মোটামুটি ইচ্ছা ছিল যে সম্পর্কটা স্বাভাবিক করা হোক। কিন্তু আমার ধারণা এই গত কয়েক সপ্তাহে এই জিনিসগুলো খানিকটা বাধাগ্রস্ত হয়েছে। এই পশ্চিমবঙ্গের রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের গত নির্বাচন পরবর্তী যে প্রেক্ষাপটটা তৈরি, তাতে করে আমার মনে হয় যে এই জায়গাটা একটু জটিলতা তৈরি হয়েছে। জি, রাজকুজ্জামান রতন, বিজিবি এবং বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের যে 57তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 8 থেকে 11 জুন নয়াদিল্লিতে, সেটি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মানে এই যে সম্মেলনের পরবর্তী সময়ে এখনো কোনো সমাধানের পথ বের হয়নি, সেই ক্ষেত্রে সুদূর ভবিষ্যতে কি কোনো ফলপ্রসূ সমাধানের আশ্বাস রাখছেন কিনা? সমস্যাটা তো সামরিক নয়, সমস্যাটা রাজনৈতিক, এবং প্রয়োগ করা হচ্ছে রাজনৈতিক কৌশল হিসাবে। ফলে বর্ডার গার্ড এবং বিএসএফ তারা হয়তো আলোচনা করবেন তাদের নিয়ম অনুযায়ী, তাদের একটা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিতে তারা আলোচনা করবেন যে আমরা আমাদের জওয়ানদেরকে আমরা শৃঙ্খলায় রাখবো, আমরা এখানে কখনো গুলি করব না, এই সমস্ত কথাই আলোচনা হবে। কিন্তু বাস্তবে এই আলোচনাগুলো যে শেষ পর্যন্ত কোনো ফল দেয় না। আমরা দেখেছি যে এই বর্ডার ডিসপিউট নিয়ে আলোচনার পরেই বর্ডার কিলিং হয়। আমরা দেখেছি যে বর্ডার যে বলবো যে স্মাগলিং, এটা নিয়ে কথা বলার পরেও দেখি যে আমরা যে স্মাগল করে পণ্য ঠিকই আসছে। একসময় তো বাংলাদেশের পক্ষ থেকে তালিকা দিয়েও বলা হয়েছিল প্রায় আমাদের সীমান্তের আশেপাশের জায়গায় প্রায় 37টা ফেন্সিডিলের কারখানা আছে ভারতের বিভিন্ন জেলায়, এবং আমাদের তরফ থেকে বলেও দেওয়া হয়েছিল। তো সেগুলো তো তারপরে তো বন্ধ হয়নি। তো ফলে আমার মনে হয় যে কিছু আছে না, যে একটা কাঠামোগত আলোচনা হয়, কিছু কিছু আনুষ্ঠানিক আলোচনা করতে হয়, এগুলো আলোচনা করা, কিন্তু প্রবলেমটার উৎস হচ্ছে রাজনৈতিক, প্রবলেমটা সলভ করতে হয় রাজনৈতিকভাবে। এটা না হলে শুধুমাত্র এই দুই বাহিনী বসে এটা কিচ্ছু করতে পারবে না। এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে যে বিষয়টা হুমায়ুন ভাই বলেছেন খুব ভালোভাবে, যে
আমাদের বাংলাদেশের 3 দিক ঘিরে আছে ভারতের 5টা রাজ্য। তার মধ্যে প্রধান 3টা কি? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ওইদিকে আবার কিছুটা মণিপুরের কিছু অংশ আছে। এখন আমরা একদিক থেকে দেখলে আমরা খুবই একটা ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে আছি, যে আমাদের 3 দিক ঘিরে রেখেছে ভারত, সামনে আছে মায়ানমার। আবার আরেক দিক থেকে দেখলে আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি, যে আমাদেরকে পেটের মধ্যে রেখে তারাও খুব স্বস্তিতে থাকতে পারছে না। ফলে এই ক্ষেত্রে আমাদের সঙ্গে সম্পর্কটা কেমন হলে সবচেয়ে ভালো হতো? আমরা তো এই মানে সব কিছুই ভারতের কাছ থেকে আমদানি করি। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য প্রায় $14 বিলিয়ন, চীনের সঙ্গে বাণিজ্য আমাদের $20 বিলিয়ন। তো $14 বিলিয়ন যে বাণিজ্য, বাংলাদেশ থেকে তো ভারতে পড়তে যাওয়া, বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যাওয়া, বাংলাদেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক আদান প্রদান অনেক কিছুই ছিল, সব কিছু কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে ভোটের রাজনীতির বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট হিসাব করতে গিয়ে। বরঞ্চ দুই দেশের জনগণের মধ্যে আমরা দুটো আলাদা দেশ, দুটো স্বাধীন দেশ, দুটো সার্বভৌম দেশ, আমরা একটা মর্যাদা আছে। এখানে ছোট বড়র প্রশ্ন পৃথিবীতে কিছু বড় ম্যাটার করে না। ম্যাটার করে যে কোন দেশ কতখানি ডিগনিটি নিয়ে থাকে। আমেরিকার চেয়ে ভিয়েতনাম খুবই ছোট দেশ, কিন্তু ভিয়েতনাম তার ডিগনিটি নিয়ে দাঁড়িয়েছিল। নেপাল ভারতের তুলনায় খুবই কম ছোট দেশ, কিন্তু নেপাল তার ডিগনিটি নিয়ে দাঁড়ায়, যে কারণে ওই চাইলেই গুর্খাদেরকে ঠেলে নেপালে পাঠিয়ে দিতে পারবে না, বরঞ্চ সেখানে ভারতে আলাদা গুর্খাল্যান্ডের মুভমেন্ট হয়তো তৈরি হয়ে যায়। ফলে এগুলো ভারতেরও খেয়াল রাখা উচিত, আমাদেরও খেয়াল রাখা উচিত। মানে যদি বিশ্ব রাজনীতিতে বড় ছোট বিবেচনা না করে বিবেচনা করা উচিত প্রতিবেশী দেশের সঙ্গে আমরা একটা সম্মানজনক রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখবো। জি, একটু ছোট্ট করে জানতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ, পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর এই যে বাংলাদেশ ভারত সীমান্ত ব্যবস্থাপনায় যে সংকট তৈরি হয়েছে, সেক্ষেত্রে জনগণের মধ্যে সেটার প্রভাব জনগণের মধ্যেও পড়েছে। সীমান্ত সমস্যা দুই দেশের যে কূটনীতিক সম্পর্ক কিংবা জনগণের সম্পর্কে কোনো দূরত্ব তৈরি করবে কিনা বা করছে কিনা, কি আপনার বিশ্লেষণ কি বলে? আমি এই যে চেঞ্জ হয়েছে সেখানে, ওইখানে যে ম্যানিপুলেশন হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, SIR যেটা দিয়ে মুসলমানদের নামগুলি কেটে ফেলা হয়েছে, সেটা 2-4-10টা না, অনেক অনেক মুসলমানদের নাম ইলেকশন রুলস থেকে কাটা হয়েছে। দিস ইজ নট দি জব অফ অ্যান ইলেকশন কমিশন, দিস ইজ দি জব অফ দি হোম মিনিস্ট্রি সবখানে পৃথিবীতে। সো এইটা একটা সিস্টেম্যাটিক ম্যানিপুলেশন ছিল ইলেকশনসে, এবং বাংলাদেশকে একটা শিক্ষা দিতে চায় তারা। আই এম ভেরি ব্লান্ট আ পারসন, ঠিক আছে, শিক্ষা দিতে চায়, কিন্তু তারা একটা জিনিস বোঝে না যে আমরা বর্ডারে যে কাজটি দেখছি, যখনই বিজিবি ওদের সামনে দাঁড়াচ্ছে, BSF এর সামনে, আমাদের পিছে জনগণ দাঁড়াচ্ছে, which is a very big thing. BSF একটা লোক তাদের পাশে পায় না। সো এই জিনিসটা ইন্ডিয়াকে খেয়াল রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা আছে, যে আমি যতই ব্লান্ট হই, একটা জিনিস ঠিক, জিওগ্রাফি চেঞ্জ করতে পারবো না। 4,600 কিলোমিটার্স অফ বর্ডার আমাদের। এই 4,600 কিলোমিটার্স অফ বর্ডার যেটা আছে, আমাদের প্রয়োজন এবং ইন্ডিয়ারও প্রয়োজন that they must maintain good relationship with us. আমাদের এখানে ডিপ্লোম্যাটিক কন্ট্যাক্টস আরও বাড়ানো দরকার, জি, লোকজনের যাতায়াত বাড়ানো দরকার, সো দ্যাট ওইখানে আমাদের পারসেপশন যেটা আছে ভারতের ব্যাপারে তারা বুঝতে পারে, আমরা ওদের কথা বুঝতে পারি। বিকজ গুড রিলেশনশিপ যদি না হয়, তাহলে কিন্তু এইখানে আই সাসপেক্ট খুব প্রবলেমস আমাদের আর ভারতের মধ্যে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে, যে ভারতের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে ওদের যে রুলার্স আছে, বিকজ ইউ সি ইন দিস চেঞ্জড জিওপলিটিক্যাল সিচুয়েশনে, যেখানে ভারত এখন ফেঁসে গেছে জি, আমেরিকার সাথে গিয়ে, সো কোয়ার্টস ইজ ভার্চুয়ালি উইল বি নন এক্সিস্টেন্ট, এটা থাকবেই না। আর আপনারা দেখেছেন দ্যাট ইন্ডো প্যাসিফিক যেটা ছিল, ইট ইজ নো মোর ইন্ডো প্যাসিফিক, এইটা এখন প্যাসিফিক
হয়ে গেছে, এশিয়াও লাগাচ্ছে না এখন আমেরিকা। তো চেঞ্জিং যে গ্লোবাল অর্ডারটা আছে, এখানে চায়নার একটা রোল আছে, বিকজ এখন ইউ হ্যাভ গট 3 মিলিটারি সুপার পাওয়ার্স। জি, আমেরিকা এখন একক একটি সুপার পাওয়ার না, সে ওইটা চেষ্টা করে যে আমি যেন ইয়ে হই, বাট ওই সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে এবং ইকোনমিক পাওয়ার, জিও ইকোনমিক্স চেঞ্জ হচ্ছে। সো আমার মনে হয় সে আরও ফেসে গেছে। এই যে ওয়ার যেটা হলো ইসরায়েলের সাথে, তার একদিন আগে দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওয়াজ ইন ইসরায়েল এবং উনি কেনেসেটকে অ্যাড্রেস করেছেন। ইউ সি কাইসা বেকুফ, ওইখানে সে বলেছে দ্যাট ইসরায়েল ইজ আওয়ার ফাদারল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া ইজ ইসরায়েলস মাদারল্যান্ড। মানে কেমন বেকুফ! ইট ইজ সামথিং লাইক হোয়াট মোমেন্ট সেড, যে আমরা আমাদের রিলেশনশিপ স্বামী স্ত্রীর। আই মিন হোয়াট ডু ইউ ডু উইথ দিস পিপল? যারা আপনি প্রাইভেটলি বলেন না যে আমরা স্বামী স্ত্রী, আমার কিছু আসে যায় না, পাবলিকলি প্রেসকে আপনি বলবেন। সো এই যে একটা সাইকোলজিক্যাল প্রবলেমে পড়ে গেছে, বিকজ মোদি নিজেকে মনে করতো বিশ্বগুরু, ওই ইয়েটা ভেঙে গেছে, টোটালি কোল্যাপস হয়ে গেছে। সো এই চেঞ্জিং সার্কামস্ট্যান্সেসে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে নিশ্চয়ই। যে আমরা কি ধরনের রিলেশনশিপ মেনটেন করতে চাই। জি, নিশ্চয়ই। আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি দিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে। এম হুমায়ুন কবির, চায়নায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এবং সরকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ায় ছিলেন, এরপরে চায়নায় তিনি সফরে রয়েছেন। সেই ক্ষেত্রে সফরে আসলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে বলে আপনি মনে করেন? সেই সাথে একটু বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে পতিত সরকারের আমলে সেখানে অর্থনৈতিক সংকটে বাজেট সহায়তা, চীনের মুদ্রা আমদানি রপ্তানি, দেশের দক্ষিণাঞ্চল উন্নয়ন বিনিয়োগের পর অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই সময় সেই সময় আসলে সেই প্রত্যাশাগুলো পূরণ হয়নি। এবারের প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের মধ্য দিয়ে আসলে কি প্রত্যাশাগুলো আপনি আশা করেন বা বাস্তবায়ন হবেন বা জরুরি, সেটি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে বলছিলাম, একটু আগে যদি যাই, ধরেন 2024 সাল আর 2026 সালে আমরা আছি, আমাদের অর্থনৈতিক অবস্থা বা আমাদের চাহিদা এর মধ্যে খুব মৌলিক পরিবর্তন হয়নি, ইনক্রিমেন্টাল কিছু পরিবর্তন হয়তো হয়েছে, খারাপ ভালো দুদিকে আছে। তো কাজে সেই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে এবারের ভিজিটটার প্রধান ফোকাস এরিয়াটাই থাকবে চীনের কাছ থেকে আমরা কিভাবে অর্থনৈতিক সহযোগিতা পেতে পারি, এবং তার দুইটা দিক থাকতে পারে। একটা হচ্ছে যে বিনিয়োগ, চীনের কাছ থেকে বিনিয়োগ পাওয়া, চীন এখন সেই সক্ষমতা আছে, তারা আমাদের ইচ্ছা করলে সেটা দিতে পারে। আরেকটা হচ্ছে আপনার কর্মসংস্থান সৃষ্টি করা, কারণ এই দুটোই কিন্তু আমাদের এই মুহূর্তের জন্য প্রয়োজন, প্লাস ইকোনমিকে স্টেবিলাইজ করা। এখন এই কাজগুলো আমার ধারণা এই 2-3টার মধ্যে ঘুরবে এবং সেই দিকেই আমাদের দৃষ্টি থাকবে। এবং যাবার আগে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী একটা ক্ষেত্র প্রস্তুত করে গেছেন চীনের জন্য। আমরা একটা ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, ফ্রি ট্রেড জোন ইতিমধ্যেই আমরা করে ফেলেছি, এবং সেটা কিন্তু একটা সেলিং পয়েন্ট হবে যে আমরা এখানে তোমাদের জন্য এই সুযোগটা দিয়েছি, তোমরা সেটা ব্যবহার করতে পারো। কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গাটাতে চীনারা কিন্তু 2016 সালে আপনাকে শি জিনপিং যখন এসেছিলেন, $25 বিলিয়ন আপনাকে সরকারিভাবে আর $18 বিলিয়ন বেসরকারিভাবে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের একটা মোটামুটি ইন্ডিকেশন তারা দিয়েছিল। এখন এটা আমাদের জন্য একটু দেখবার বিষয় যে এত বড় 10 বছর আগে এত বড় ইনভেস্টমেন্টের কথা তারা প্রতিশ্রুতি তারা দিয়েছিল, আমরা বা আরও বেশি, আরও তো $18 বিলিয়ন আছে, কতটা আমরা মানে এটাকে বাস্তবায়িত করতে পারলাম। তো সেটা কিন্তু আমাদের নিজস্ব একটা উপলব্ধির জন্য আছে। আর সেকেন্ড যেটা হবে, ধরেন এই যে চীনের কাছ থেকে আমরা টাকা চাচ্ছি বা চীনের কাছ থেকে বিনিয়োগ চাচ্ছি,